যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। গোলাম হোসেন, আপনি তো অনেকবার জেল খেটেছেন। জি, কেন? ভাগ্য। ভাগ্য? জি, ভাগ্য। বর্তমান পেশা কি? আগে ভয় বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলুন। মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাষাণ কিসিমের মানুষ। এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে এনে এই পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এক মহিলার হাতে তুলে দিই। মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি। মাধবীর মা? মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই, আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশধারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা, মোহাম্মদ আদালত, উনি মিথ্যে বলছেন। তাহলে কি মিথ্যে মিস মাধবী গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায়? না। এও কি মিথ্যে আপনি রোকেয়ার কাছে নাচ গান শিখেছেন? না। এও কি মিথ্যে আপনাকে সেদিন এই গোলাম হোসেন সালাম খানের বাড়িতে নিয়ে যায়? না। এও কি মিথ্যে আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন? মোহাম্মদ আদালত, আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার মক্কেলকে দুশ্চরিত্রা প্রমাণ করার চেষ্টা করছেন, যা এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মোহাম্মদ আদালত। না, এই কেস একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। কিন্তু আমি বলছি কণ্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্রা বলেই ঝড়ের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল। আর কেন গিয়েছিল? গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মায়ের সন্ধান করতে। আর আমি বলবো ওই চরিত্রহীনা মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটা জারজ। প্রমাণ ছাড়া মাধবীকে যদি জারজ বলেন, তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার, অর্ডার, অর্ডার। মোহাম্মদ আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এমন জঘন্য পাপ কিছুতেই করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মা মাধবী, আমি তোর মামার মতো, তাই তোকে মিনতি করছি, তুই সত্যি কথাটা স্বীকার করে ফেল। তাহলে জজ সাহেব হয়তো অল্প সাজাতেই তোকে রেহাই দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি মাধবীকে নিয়ে সালাম খানের পাশে গিয়েছিলাম। ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার জন্য। হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার। সে কি চিৎকার মাইরি! আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে, এর আগে তুই আমাকে ঠকিয়েছিস হারামজাদা, আর নয়, এবার আমি তোর মুখোশ খুলে ফেলবো। কথা শুনে সালাম খান বের করলো পিস্তল। তারপর আমি অবাক, একেবারে ছায়া ছবির গপ্পের মতো মাধবী তার হাতে লাথি মেরে নিমিষে কেড়ে এলো পিস্তল মাইরি। সালাম খান এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। সালাম খান আবার এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। আবার সালাম খান এগোতেই পিস্তল টিপে দিল মাধবীর ঢেচিয়া, ফিনকি দিয়ে রক্ত নিজেতে ঢলে পড়লো সালাম খান। একটা গুলিতেই 9.5 গজ কাফনের কাপড় পুড়িয়ে দিল মাইরি। হ্যাঁ, তখন আমি আর কি করি, ঝেড়ে দিলুম দৌড়, কিন্তু পালাতে আর পারলুম করি। যেই খাড়া বড়ি থোড়, সেই থোড় বড়ি খাড়া। সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো মহামান্য আদালত। মামা, আপনি একটা মিথ্যুক। মোহাম্মদ আদালত, উনি যা বলছেন তার একটি কথা সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান। ঝড় বৃষ্টির রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিটা আমার বাধা দিয়েছিল। মহামান্য আদালত, ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো তাহলে তিনি কোর্টে এসে বলতেন আমার মেয়ে নির্দোষ, এত বড় ঘটনা ঘটেছে, অথচ এখনো তিনি ভয়ে গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন। পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকেয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতবি করা হলো। ধন্যবাদ। শ্রাবণ,
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি এ সময় এখানে? স্যার, আপনার কাছে মাধবীর ব্যাপারে একটা কথা বলতে এসেছি। মাধবীর ব্যাপারে? জি স্যার। শ্রাবণ, মাধবীর ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল মাধবী আসামি, তুমি তার উকিল, আর আমি সেই কেসের জজ। কিন্তু স্যার। শাট আপ! মাধবীর কেসের ব্যাপারে বাড়িতে দাঁড়িয়ে একটি কথাও বলবে না, যা বলার কোর্টে বলবে। এই শোনো, দেয়ালে ওই ছবিটা কার? ওই ছবিটা আমাদের স্যারের মেয়ের, ছোটবেলায় হারিয়ে গেছে। জজ সাহেব, যা বলার কাল কোর্টেই বলবো। মহামান্য আদালত, আমি গোলাম হোসেনকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। গোলাম হোসেন হাজির। মিস্টার গোলাম হোসেন, আপনার কথা অনুযায়ী আপনি মাধবীকে কখন কোত্থেকে তুলে নিয়ে রোকেয়ার কাছে দিয়েছেন বলুন। এই রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কাঁদছিল, আমাকে দেখে বলল, মামা আমার এই দুনিয়াতে কেউ নেই, আমাকে একটু ঠাই দিন গো। আমার বড্ড মায়া হলো, ব্যাস ঠাই দিয়ে দিলুম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে। মিস্টার গোলাম হোসেন, আপনি চরম মিথ্যে কথা বলছেন। সে কি কথা উকিল বাবু, একটু আগেই তো আমি বিলিয়ে নিয়েছি, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু মিথ্যা আপনি বলছেন না। হ্যাঁ, আপনি মাধবীকে ট্রেন লাইন থেকে এই বলে উঠে নিয়ে গিয়েছিলেন যে মাধবীর বাবা মা তাকে নিতে পাঠিয়েছে, তাই নয় কি? না। মহামান্য আদালত, মাধবীর ইতিহাস এক করুণ ইতিহাস। বাবা মার সাথে ছোটবেলায় মাধবী ট্রেনে করে চিটাগং যাচ্ছিল, পুতুল নিয়ে খেলছিল মাধবী, আর মা ছিল বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে এসে থামে, মাধবীর হাত থেকে পুতুলটা পড়ে যায়, পুতুলটা তুলতে নামে মাধবী, আর তখনই ট্রেনটা ছেড়ে দেয়। সেই পুতুল হাতে নিয়ে মাধবী চিৎকার করে তার বাবা মাকে ডাকতে ডাকতে ট্রেনের পেছনে ছুটে যায়, পড়ে যায় হোঁচট খেয়ে। একসময় ট্রেনটা চলে যায় দূরে, আর ট্রেনটা চলে যাবার পর একজন লোক তাকে নিয়ে যায় ট্রেন লাইনের পাশেই তার বাড়িতে। মাধবীকে সেখানে রেখে সেই লোক মাধবীর বাবা মাকে খুঁজতে থাকে, আর মাধবীকে তার বাবা মার কথা জিজ্ঞেস করলেই বলতো ওর বাবা মা নাকি ঝগড়াঝাটির চাকরি করত। তাই এই সূত্র ধরে মাধবীর বাবা মাকে খুঁজে বের করা সম্ভব হলো না। আর একদিন এই ছেলে ধরা ক্রিমিনাল গোলাম হোসেন তাকে ভুলিয়ে নিয়ে যায় ব্যবসা করার জন্য। শুধু পড়ে থাকে এই পুতুলটা। এই সেই পুতুল, যে পুতুল নিয়ে মাধবী তার বাবা মার সাথে হেসে খেলে জীবন কাটাতো। সেই বাবা মায়ের বুকের ধানকে কেড়ে নিয়ে ওই শয়তান তাকে পাপের জগতে ঠেলে দিতে চেয়েছিল। দোষ যদি কারো হয়ে থাকে তাহলে এই শয়তানের মাধবী কোনো দোষ নেই, ইওর অনার। কোর্ট, আজকের জন্য মুলতবি করা হলো।